সেঞ্চুরি স্টুডিওসের 2006 সালে মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন কমেডি মুভি ইডিওক্রেসি। বড় বড় বিজ্ঞানীদের মতে ভবিষ্যতের মানুষ আরো বেশি স্মার্ট এবং সবকিছু অ্যাডভান্স হয়ে যাবে, আর এটা আমরা সবাই মেনেও চলি। কিন্তু এই মুভির কনসেপ্টটা একটু আলাদা। মুভি শুরু হয় 2005 সালকে দেখিয়ে, যেখানে আমাদেরকে জানানো হয় দিন দিন মানুষের শক্তি এবং বুদ্ধি হ্রাস পাচ্ছে, যার ফলে প্রতিটি বিজ্ঞানী এবং মানুষ মনে করে সময়ের সাথে সাথে মানুষ বোকা হয়ে যাবে, যার কারণে বর্তমান মানুষ খুব বেশি চিন্তায় পড়ে যায়। আর এমনই চিন্তা ঢুকে ইউএস আর্মির মধ্যেও। আর্মি অফিসাররা মনে করে তাদের যে বেস্ট আর্মি অফিসার বা পাইলট রয়েছে তারা যখন অবসরে চলে যাবে বা মারা যাবে, তারপর তারা এইরকম দক্ষ আর্মি অফিসার বা পাইলট খুঁজে পাবে না, কারণ মানুষ দিন দিন কম বুদ্ধি নিয়ে জন্ম নেবে, যার ফলে তাদের সামরিক শক্তি হ্রাস পাবে। আর এ কারণে আর্মি অফিসারের প্রধান জেনারেল কলিন্স প্ল্যান করে তারা হিউম্যান হাইবারসন নামের একটি প্রজেক্ট চালু করবে, অর্থাৎ এমন একটা বদ্ধ বক্স তৈরি করবে যেখানে মানুষকে ঘুম পাড়িয়ে রাখা যাবে। আর এখানে তাদেরকে ঘুম পাড়ানো হবে যারা বর্তমানে সবচেয়ে দক্ষ অফিসার, আর যখন ভবিষ্যতে তাদেরকে প্রয়োজন হবে তখন তাদেরকে ঘুম থেকে উঠানো হবে। কিন্তু তারা যতক্ষণ এই বক্সে থাকবে ততক্ষণ তাদের কোনো বয়স বাড়বে না। এখন এই সবকিছু করতে গেলে তাদেরকে মোট দুজন মানুষকে প্রয়োজন হবে, একটি ছেলে এবং একটি মেয়ে। আর তাই তারা আর্মি অফিসারের মধ্যে জো নামের একজনকে বেছে নেয়। জোকে বেছে নেওয়ার সবচেয়ে বড় কারণ জোয়ের ফ্যামিলি বলতে কেউ নেই। আসলে তার বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান কেউ নেই, অর্থাৎ সে সম্পূর্ণ একা। আর এই এক্সপেরিমেন্টে যদি কোনো ভুল হয়ে যায় বা তার মৃত্যু হয়ে যায় তাহলে তার হয়ে লড়াই করার মতো কেউ থাকে না। তাই একজন আর্মি অফিসার জোয়ের কাছে যায় এবং তাকে জানায় তাকে একটি নতুন অ্যাসাইনমেন্টের জন্য বেছে নেওয়া হয়েছে। কিন্তু অফিসার তাকে এটা জানায় না আসলে এটা একটা এক্সপেরিমেন্ট। জো প্রথমে এই অ্যাসাইনমেন্টের জন্য না করে দেয়। সে বলে এখানে সে অনেক ভালো আছে আর এই লাইব্রেরি কাজটাই তার জন্য পারফেক্ট। কিন্তু যেহেতু হাইকমান্ড থেকে অর্ডার এসেছে তাই জোকে বাধ্য হয়ে অর্ডারটা মেনে নিতে হয়। অন্যদিকে জেনারেল কলিন্স আবার একটি মিটিং করে, কারণ তাদের এই এক্সপেরিমেন্টের জন্য এখন একজন মেয়ে প্রয়োজন। কিন্তু সমস্যা হলো তাদের আর্মিতে কোনো মেয়ে অফিসার নেই। তাই জেনারেল কলিন্স বাইরে থেকে একজন প্রস্টিটিউটকে ভাড়া করে, যার নাম রিটা। আর এই এক্সপেরিমেন্টের জন্য কিছু ড্রাগসের প্রয়োজন হওয়ার কারণে সে একজন ড্রাগ ডিলারকেও সিলেক্ট করে এবং তার সাথে সম্পর্ক তৈরি করে। অন্যদিকে জোয়ের মতো আর্মি অফিসাররা রিটাকেও এই এক্সপেরিমেন্ট সম্বন্ধে বেশি কিছু জানায় না। এবং জেনারেল কলিন্স মিটিংয়ে থাকা বাকি অফিসারদেরকে অর্ডার দেয়, যেহেতু এই প্রজেক্টটা পরীক্ষামূলকভাবে মাত্র 1 বছরের জন্য করা, তারা যেন এই সব কথা সবার কাছ থেকে গোপন রাখে। পরের দিন জো এবং রিটা এক্সপেরিমেন্টের জন্য সেই রুমে চলে আসে, যেখানে তাদেরকে ঘুম পাড়িয়ে রাখা হবে। এখানে এরা দুজন একে অপরের সাথে পরিচিত হয়। কিন্তু রিটা জোকে মিথ্যা বলে। সে জানায় সে একজন পেইন্টার, যেটা জোর অনেক পছন্দ হয়। এখন এদের দুজনকে স্লিপিং চেম্বারে শুইয়ে দেওয়া হয়, কিন্তু রিটা ভয় পেয়ে যায় এবং উঠে পড়ে। কিন্তু জো তাকে বোঝায় এই এক্সপেরিমেন্ট বিজ্ঞানীরা অনেক রিসার্চ করেই করছে, আর তাছাড়া তারা 1 বছর পরেই এই স্থান থেকে সুস্থভাবে বাড়ি ফিরে যাবে, তাই চিন্তার কোনো কারণ নেই। রিটাও জোয়ের কথা বিশ্বাস করে এবং স্লিপিং চেম্বারে শুয়ে যায় এবং তাদের শরীরে ড্রাগস পুশ করে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। আর এভাবে বেশ কয়েকটা মাস কেটে যায় এবং একদিন জেনারেল কলিন্সকে প্রস্টিটিউট এবং ড্রাগস ডিলিং এর অভিযোগে গ্রেফতার করা হয়, যদিও তাকে এই সব কিছুই করতে হয়েছিল এই এক্সপেরিমেন্টের জন্য। কিন্তু জেনারেল এই এক্সপেরিমেন্ট সম্পূর্ণরূপে গোপন রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে সব অভিযোগ মেনে নেয়। একজন জেনারেলের এইসব স্ক্যাম খবরের কাগজের মাধ্যমে জনগণের সামনে চলে আসে। সরকার পুরো আর্মি ক্যাম্পটা ভেঙে দেয়। যেহেতু জো এবং রিটা এই ক্যাম্পের বেসমেন্টে গোপন জায়গায় স্লিপিং চেম্বারে ঘুমিয়ে আছে, তাই তারা সম্পূর্ণ মাটি চাপা পড়ে যায়। আর এভাবেই আস্তে আস্তে বেশ কয়েকটা বছর কেটে যায় এবং সময়ের সাথে সাথে মানুষও বোকা এবং বুদ্ধিহীন হয়ে যায়, যার ফলে মানুষরা মনে করে তাদের বিজ্ঞানীরা এই সমস্যার সমাধান করবে। কিন্তু বিজ্ঞানীরাও এখন বুদ্ধিহীন, তাই তারা যে যার মতো খুশি এক্সপেরিমেন্ট করতে শুরু করে, যেগুলো আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ জিনিস নয়। আর এভাবে 500টা বছর কেটে যায় এবং চলে আসে 2505 সাল। মানুষ এখন এতটাই বোকা হয়ে যায় যে তারা খুব সাধারণ কাজগুলো করতে পারছে না। যেমন শহরের মাঝে ময়লা জমতে জমতে এক বিশাল স্তূপের আকার নিয়েছে, কিন্তু মানুষ এই ময়লার স্তূপ হওয়াটাকে আটকাতে পারছে না, যার ফলে গত 500 বছর ধরে এই ময়লা এক বিশাল স্তূপ আকার নিয়েছে। কিন্তু 2505 সালে একটা অদ্ভুত ঘটনা ঘটে। একটা ময়লার গাড়ি এই স্তূপের উপর আসে ময়লা ফেলার জন্য, যার ফলে এই স্তূপ ভেঙে শহরের চারপাশে ছড়িয়ে পড়ে। অদ্ভুত ব্যাপারটা হলো এই ময়লার সাথে সাথে জোয়ের স্লিপিং চেম্বারটাও একটা অচেনা ব্যক্তির ঘরে ঢুকে পড়ে। এর কারণ হলো ময়লার স্তূপ যেখানে ছিল
ঠিক তার নিচেই সেই পুরনো আর্মি ক্যাম্পটার বেসমেন্ট ছিল। তো 500 বছর পর স্লিপিং চেম্বার থেকে বেরিয়ে আসে এবং তার বয়স একটুও বাড়েনি। কিন্তু সে সম্পূর্ণ কনফিউজ থাকে, কারণ সে বর্তমানে একটা অচেনা জায়গায় রয়েছে। এই বাড়িটা যার, সেই ব্যক্তির নাম হলো ফ্রিটো পেন্ডেজো। সে অত্যন্ত বিরক্তিকর একটা ভিডিও অনেক মনোযোগ দিয়ে দেখছিল। মজার ব্যাপার হলো যে সেই ময়লা এবং জোকে সম্পূর্ণ ইগনোর করে নিজের কাজ চালিয়ে যায় এবং মন দিয়ে টিভি দেখতে থাকে। এমনকি সে জোকে গালিগালাজ করে চুপ করতে বলে, যাতে করে তার টিভি দেখতে অসুবিধা না হয়। এখানে আমরা দেখতে পাই ফ্রিটো এতটাই অলস যে তার টয়লেটটাও সে তার সোফার সাথে সেট করে নিয়েছে, যাতে করে তার উঠতে না হয় এবং টিভি দেখতে কোনো সমস্যা না হয়। জো যেহেতু শক্ত করতেই থাকে, তাই ফ্রিটো তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে ফেলে দেয়। বাইরের রাস্তায় এসে জো নিজেকে বেশ অসহায় ভাবতে শুরু করে, কারণ এই বাইরের দুনিয়াটা একদমই অন্যরকম এবং এটা দেখে সে অনেক কনফিউজড হয়ে যায়। আর এখানে সকল দোকান এবং রেস্টুরেন্টের নাম গালিগালাজ দিয়ে ভরা। কিছুক্ষণ পর জো রাস্তার পাশে কিছু লোক দেখতে পায়, যারা কিনা ক্রমাগত গালাগাল দিচ্ছে এবং আজে বাজে কথা বলেই চলেছে। জো তাদের কাছে যায় এবং নিজেকে তাদের সাথে ম্যাচ করার চেষ্টা করে। কিন্তু সে যখন সাধারণভাবে কথা বলে, তখন লোকগুলো তার দিকে ছুটে আসে এবং তাকে তাড়িয়ে দেয়। এসব দেখে জো কিছুই বুঝতে পারে না, তার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তাই সে কাছাকাছি উদ্ভুতভাবে নাম লিখে একটি হাসপাতালে যায় এবং রিসেপশনে গিয়ে সে তার সব সমস্যা বলতে শুরু করে। সে জানায় সে একজন আর্মি অফিসার, কিন্তু রিসেপশনে বসে থাকা মহিলা এইসব কিছুই বুঝতে পারে না। তাই সে তার টেবিলে থাকা একটা বোতাম প্রেস করে এবং তাকে অন্য রুমে পাঠিয়ে দেয়। জো তার কথা মতো সেই রুমে যায় এবং সেখানে থাকে একটি পানির কল থেকে পানি খাওয়ার চেষ্টা করে। কিন্তু সে লক্ষ্য করে কল থেকে পানি নয়, বরং এনার্জি ড্রিঙ্ক বের হচ্ছে, যার নাম ব্র্যান্ডো। সঙ্গে সঙ্গে সেখানকার স্টাফদের জিজ্ঞেস করে পানি কোথায় পাওয়া যাবে। এই কথা শুনে স্টাফটি হাসতে শুরু করে, কারণ এই সময় মানুষ পানি শুধু টয়লেটে ব্যবহার করে এবং খাবার জন্য শুধুমাত্র এনার্জি ড্রিঙ্কস ব্যবহার করে। এইসব দেখে জো আরো বেশি কনফিউজড হয়ে যায়। তাই সে এবার ডাক্তারের কাছে যায়, এটা শিওর হতে যে তার শরীর অসুস্থ হয়েছে কিনা। ডাক্তার জোকে দেখে 3টে তার তার হাতে দেয়, একটা মুখে, একটা কানে এবং একটা পশ্চাৎদেশে দিতে বলে। জো বেশ অবাক হয়ে যায়, কিন্তু সে ডাক্তারের কথা মতো কাজ করে। কিছুক্ষণ পর ডাক্তার জানায় তার ভুল হয়ে গেছে, সেজন্য আবার তারগুলো পাল্টে মুখে, কানে এবং পশ্চাৎদেশে দেয়। এরপর জো সেখান থেকে বেরিয়ে যায় এবং এনার্জি ড্রিঙ্কস দিয়ে ভালো করে কুলি করে নেয়। তারপর জো অন্য একজন ডাক্তারের কাছে যায়, কিন্তু তার এই লোককে দেখে মোটো ডাক্তার বলে মনে হয় না, কারণ তার জামা কাপড় খুবই সাধারণ থাকে, এমনকি তার আচরণ খুব বাজে প্রকৃতির হয়। তবু জো নিজের সমস্যার কথা ডাক্তারকে বলতে শুরু করে। সে ডাক্তারকে বলে, হয়তো আর্মি অফিসাররা আমায় ড্রাগস দিয়েছে, যার কারণে আমি অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি এবং অনুভব করছি। তাই আপনি আমাকে এমন কিছু ওষুধ দিন যাতে আমার এই সমস্যাগুলো চলে যায়। কিন্তু ডাক্তার তার কথা সিরিয়াসভাবে নেয় না এবং তাকে গালাগাল দিয়ে চুপ করিয়ে দেয় এবং তাকে ডাক্তারের ফি দিতে বলে। এসব দেখে জো বেশ হতাশ হয়ে যায় এবং ঠিক তখনই সে টেবিলে থাকা একটা কার্ড দেখতে পায়, যার মধ্যে লেখা 3রা মার্চ 2505। প্রথমবার সে বুঝতে পারে সে 500 বছর পর ঘুম থেকে উঠেছে। সে এসব বিশ্বাস করতে পারে না, তাই সে সঙ্গে সঙ্গে রুমের জানালার পর্দা সরাতেই অবাক হয়ে যায়। সে দেখে পুরো শহর প্রায় ধ্বংস হয়ে গেছে, এমনকি যত বড় বড় বিল্ডিং ছিল সেগুলো সব ভেঙে পড়েছে, আর এই বোকা মানুষগুলো এই ভাঙা বিল্ডিংগুলো দড়ি দিয়ে বেঁধে রেখেছে। শহরের একটি ভাঙার ব্রিজ দিয়ে মানুষ গাড়ি চালিয়ে অনবরত ব্রিজ থেকে নিচে পড়ে যাচ্ছে, আর এটা এই বোকা মানুষগুলো থামাতেই পারছে না। এখন ডাক্তার যখন জানতে পারে জোয়ের হাতে ট্যাটু নেই, সে বেশ ভয় পেয়ে যায়, কারণ এখানকার নিয়ম অনুযায়ী প্রত্যেকটা মানুষের হাতে অবশ্যই ট্যাটু থাকতে হবে, আর এই ট্যাটু প্রমাণ করে সে এই দেশের নাগরিক। কিন্তু জোয়ের হাতে সেটা নেই, তাই ডাক্তার মনে করে সে শত্রু দেশের সন্ত্রাসী। তাই সে ভয়ে চিৎকার করতে শুরু করে এবং একটা অ্যালার্ম বাজিয়ে দেয়। ডাক্তারের এই কাণ্ড দেখে জো ভয় পেয়ে হাসপাতাল থেকে পালিয়ে বেরিয়ে যায়। এদিকে ডাক্তারও সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়ে দেয়, কারণ জো ফি না দিয়ে পালিয়েছে। এখন জো ধীরে ধীরে সবকিছু বুঝতে শুরু করে। সে বুঝতে পারে এখানকার ইকোনমি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, এমনকি প্রত্যেকটা মানুষ সম্পূর্ণরূপে বোকা হয়ে গেছে। এসব দেখে জোর মন অনেক খারাপ হয়ে যায়, তাই সে একটা সিনেমা হলে যায় মনটাকে খুশি করার জন্য। কিন্তু সেখানে গিয়ে তার মনের সাথে সাথে মেজাজটাও খারাপ হয়ে যায়, কারণ 90 মিনিটের মুভিতে শুধুমাত্র একটা মানুষের পশ্চাতের ভিডিও দেখানো হয়, আর সেটাই সবাই মন দিয়ে দেখতে থাকে এবং হাসতে থাকে। তাই সে রাগ করে সিনেমা হল থেকে বেরিয়ে আসে, কিন্তু বাইরে আসতেই পুলিশ তাকে ধরে ফেলে এবং তাকে কোর্টে নিয়ে যায়। সরকার থেকে জোর জন্য একজন উকিল হায়ার করে, আর এই উকিল আর কেউ নয়, স্বয়ং ফ্রিটো।
যাকে আমরা মুভির শুরুর দিকে দেখেছি। এখন ফিটো জোয়ের হয়ে কেস লড়ার পরিবর্তে তাকে নিয়ে মজা করতে শুরু করে, যার ফলে কোর্টে থাকা প্রত্যেকটা মানুষ হাসতে শুরু করে। যার কারণে জো নিজে নিজের হয়ে কেসটা লড়ে এবং তার সাথে যা যা ঘটেছে সে সবকিছু জাজকে জানায়। কিন্তু এইসব সিরিয়াস কথাতেও তারা হাসি থামায় না, বরং এবার স্বয়ং জাজ হাসতে শুরু করে এবং সবশেষে জাজ জোকে গিল্টি ঘোষণা করে এবং তাকে জেলে বন্দি করার আদেশ দেয়। এখানে সিন পরিবর্তন হয়ে রিটাকে দেখানো হয়। সেও স্লিপিং চেম্বার থেকে বেরিয়ে এসেছে, আর সে এবার তার পরিচিত মানুষদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ফোনের রিং হয় না, কারণ মানুষগুলো বোকা হওয়ার কারণে দেশের ইকোনমি প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। যার ফলে একটা ফোন করতে গেলেও তাকে $2000 পে করতে হবে, অর্থাৎ প্রায় 2,40,000 টাকার মতো। রিটা বুঝতে পারে তার কাছে এত টাকা নেই, তাই সে পুনরায় তার প্রস্টিটিউটের কাজ শুরু করে দেয়। অন্যদিকে পুলিশ জোকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে নাগরিকত্বের প্রমাণের জন্য মানুষের হাতে ট্যাটু এঁকে দেওয়া হয়। জো মেশিনে হাত ঢোকাতেই মেশিন তাকে তার আইডি নাম্বার জিজ্ঞেস করে। জো বলে নট শিওর, আর বোকাদের তৈরি সেই মেশিন মনে করে জো এর নাম নট শিওর। মেশিনটি জোয়ের হাতে নট শিওর নামের ট্যাটু এঁকে দেয়। এরপর পুলিশ জোকে জানায় তাকে এখন আইকিউ টেস্টের জন্য নিয়ে যাওয়া হবে, আর এরপর সেই অনুযায়ী তাকে জেলখানায় কাজ দেওয়া হবে। আইকিউ টেস্টে জোকে বর্তমান সময়ে সবচাইতে কঠিন প্রশ্ন জিজ্ঞেস করা হয়, আর সেটা হলো, ধরো তোমার কাছে একটি বালতি আছে এবং তাতে 5 গ্যালন পানি রয়েছে, আর আরেকটা বালতিতে 2 গ্যালন পানি আছে, তাহলে বলো তোমার কাছে কয়টা বালতি আছে? এত সহজ প্রশ্ন শুনে জো বেশ অবাক হয়ে যায় এবং হাসতে হাসতে উত্তর দেয় 2টো বালতি আছে। উত্তর শুনে সবাই চমকে যায়, কারণ এই প্রশ্ন এখানে থাকার প্রত্যেকের কাছে খুবই কঠিন। তার প্রত্যেকে জোকে জিনিয়াস মনে করতে শুরু করে। তারপর তারা জোকে জেলে নিয়ে যায়। যেহেতু এখানে প্রত্যেকটা গার্ড বোকা এবং বুদ্ধিহীন, তাই জো এই সুযোগে একজন গার্ডকে জানায় আজকে তাকে ছেড়ে দেওয়া হবে। এই কথা শুনে গার্ডটা তার মাথায় একটা থাপ্পড় দিয়ে বলে তুমি ভুল লাইনে দাঁড়িয়েছো। আর এই সুযোগে জো অন্য গার্ডদের ভুলভাল বুঝিয়ে জেল থেকে পালিয়ে যায়, কিন্তু গার্ডটা তাকে কোনো বাধাই দেয় না। সেখান থেকে জো চলে যায় তার উকিল ফিটোর কাছে এবং তার কাছে জো সাহায্য চায়। সে ফিটোকে বলে, আমি যে সময়ে ছিলাম তখন বিজ্ঞানীরা টাইম ট্রাভেল মেশিনের গবেষণা শুরু করেছিল, আর এতদিনে সেই মেশিন তৈরি হয়ে যাওয়ার কথা। তাই তুমি কি এমন কোনো মেশিনের নাম শুনেছ? ফিটো বলো, হ্যাঁ, আমি এই মেশিনের নাম শুনেছি, যেটার সাহায্যে ভবিষ্যতে এবং অতীতে যাওয়া যায়। কিন্তু আমি তোমায় কেন সাহায্য করব? জো বলে, এই মেশিনের সাহায্যে আমরা 500 বছর পিছনে চলে যাব, আর তখন টাকার মূল্য অনেক বেশি ছিল, যার ফলে তোমার কাছে যা টাকা আছে সেগুলো মূল্য অনেক গুণ বেড়ে যাবে। যেহেতু ফিটো অনেক টাকা পছন্দ করে, তাই সে জোর কথায় রাজি হয়ে যায়। আর তখনই সেখানে পুলিশ চলে আসে এবং তারা সেখান থেকে পালিয়ে যায়। ফিটো গাড়িতে করে জোকে সেই দিকে নিয়ে যায় যেদিকে টাইম ট্রাভেল মেশিনটা রাখা আছে, কিন্তু রাস্তায় জো রিটাকে দেখতে পেয়ে তাকেও গাড়িতে উঠিয়ে নেয়। আর জো রিটাকে বোঝানোর চেষ্টা করে কিভাবে তারা 500 বছর ভবিষ্যতে চলে এসেছে। তারা গাড়ি করে একটা বাজারের মধ্যে দিয়ে যেতে থাকে, কিন্তু বাজারে ঢোকার সময় জোর হাতে ট্যাটুটা একটা মেশিনে স্ক্যান হয়ে যায়, যার ফলে পুলিশ জানতে পেরে যায় জো কোথায় আছে। এই কারণে ফিটোর গাড়িটিও নিজে নিজে বন্ধ হয়ে যায়। তারা গাড়ি থেকে নেমে পালাতে শুরু করে। পুলিশ এসে ফিটোর গাড়িতে অনবরত গুলি করতে থাকে। তারা এতটাই বোকা ছিল যে একটা মিসাইল দিয়ে তারা আকাশে একটা প্লেনকেও শুট করে দেয়। পরদিন সকালে তারা একটি ইলেকট্রনিক্স মার্কেটে প্রবেশ করে, যেখানে রিটার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, আর এর মধ্যে জোর হাতের ট্যাটুটিও আবার স্ক্যান হয়ে যায়। ফিটো উঠে যায় ট্রেনে, আর রিটা ওয়াশরুমে থাকার কারণে বেঁচে যায়। সেখান থেকে পুলিশ জোকে ধরে নিয়ে যায়। এখন পুলিশ জোকে জেলে নয়, বরং হোয়াইট হাউসে বর্তমান প্রেসিডেন্ট কামাচোর কাছে নিয়ে আসে। কামাচো জোর সাথে মজা করে বলে, আমি মনে করেছিলাম তোমার মাথাটা অনেক বড় হবে, কারণ তুমি একজন জিনিয়াস। আসলে জোর আইকিউ টেস্টের ব্যাপারে প্রেসিডেন্ট জানতে পেরেছিল, তাই সে পার্লামেন্টে জোকে এই দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি ঘোষণা করে। প্রেসিডেন্ট কামাচো বলে, এই শহরের মানুষরা খাবারের সমস্যায় ভুগছে, আর আমি এই সমস্যার সমাধান করে দেব। আসলে এই সময় কোনো চাষবাস ভালোভাবে হচ্ছে না, তাই প্রেসিডেন্ট মনে করে জো একমাত্র ব্যক্তি যে এই সমস্যার সমাধান করতে পারবে, কারণ তার আইকিউ অনেক বেশি। প্রেসিডেন্ট জোকে প্রমিস করে সে যদি এই সমস্যার সত্যিই সমাধান করতে পারে তবে তাকে আর জেলে পাঠানো হবে না। এখন জো সেখানে ফিটোকে ডেকে আনে এবং তাকে শেষবারের মতো টাইম মেশিন সম্বন্ধে জিজ্ঞাসা করে, আর ফিটো টাইম মেশিনের ঠিকানা বলে দেয়। সে জানায় টাইম মেশিন মিউজিয়ামের মধ্যে রয়েছে। এখন জো বুঝতে পারে তাকে যে করেই হোক মিউজিয়ামে যেতে হবে, তাই সে ঘোষণা করে সে মিউজিয়ামের পাশের জমিটা দেখতে যাবে এবং এই বাহানায় সে টাইম মেশিনের কাছে পৌঁছাতে পারবে।
সকাল হলে প্ল্যান মতো জো সে জমিতে যায়। সে লক্ষ্য করে জমিতে সত্যি সত্যি কোনো ফসল হচ্ছে না। কিন্তু জো এইসব নিয়ে বেশি চিন্তা করে না, বরং সে এখান থেকে পালানোর জন্য প্ল্যান করতে থাকে। সুযোগ বুঝে সে ফিটো থেকে টাইম মেশিনের কাছে পৌঁছানোর ম্যাপ নিয়ে নেয়। আর জো তার সহযোগীদের মাধ্যমে রিটাকেও সেখানে আনিয়ে নেয়, কারণ সে নিটাকেও তার সাথে নিয়ে যেতে চায়। কিন্তু পালানোর সময় জো যখন ফিটোর দেওয়া ম্যাপটা খোলে, সে একদম হতাশ হয়ে যায়, কারণ এটা একটা কলম দিয়ে তৈরি বাচ্চাদের মতো করে আঁকাআঁকি করা একটা কাগজ, অর্থাৎ এটা কোনো ম্যাপ নয়। এখন যেও মন খারাপ করে ফিরে আসতে শুরু করে। ঠিক তখনই সে লক্ষ্য করে জমিতে চাষ করার জন্য বোকা মানুষগুলো পানি নয় বরং এনার্জি ড্রিঙ্কস ব্যবহার করছে। তখন আমরা দেখতে পাই এই মানুষগুলো সবকিছুতেই এই ব্র্যান্ডো নামের এনার্জি ড্রিঙ্কস ব্যবহার করছে। চাষবাস, গরুর খামার, এমনকি বাচ্চাদের দুধের পরিবর্তে ফিডারে করে এনার্জি ড্রিঙ্কস খাওয়াচ্ছে। এখন জো একটা মিটিং করে এবং মিটিং এসে সবাইকে জানায় তারা যদি ব্র্যান্ডির পরিবর্তে পানি ব্যবহার করে তবে তাদের চাষ ভালো হবে। এই কথা শুনে মিটিংয়ে থাকা বাকি লোকেরা বিভিন্ন ধরনের প্রশ্ন করে। তাদের একজন বলে, যদি পানি দিয়ে এত কিছু হতো তবে তো টয়লেটেই চাষবাস ভালো হতো, কারণ তারা পানি একমাত্র টয়লেটে ব্যবহার করে। জো বুঝতে পারে এই বোকাদের সে বোঝাতে পারবে না, তাই সে তাদেরকে তাদের মতো করে বোঝায়। সে তাদেরকে বলে, আমি গাছের সাথে কথা বলতে পারি, আর গাছ নিজে আমাকে জানিয়েছে তারা এনার্জি ড্রিঙ্কস নয় বরং পানি চায়। এই কথা শুনে এদের সবার বিশ্বাস হয় এবং এরপর থেকে তারা প্রত্যেক চাষবাসের জন্য পানি ব্যবহার করতে শুরু করে। কিন্তু ব্র্যান্ডো এনার্জি ড্রিঙ্কসের ব্যবসায় অনেক বেশি ক্ষতি হয়ে যায়, এমনকি ব্র্যান্ডো কোম্পানিতে কর্মরত কর্মচারীরা বেকার হয়ে যায়, যার ফলে তারা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেয়। আর এই আন্দোলন হোয়াইট হাউস পর্যন্ত চলে আসে, যার ফলে নিউজ চ্যানেলগুলো এই খবর দেখাতে শুরু করে। এমনকি এই ঘটনার জন্য সবাই জোকে দোষারোপ করে। সবাই মনে করে জো তাদেরকে বেকার করেছে, যার ফলে জোকে আবারও জেলে যেতে হয়। আর এবার তাকে কোর্ট থেকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়। আর এই মৃত্যুদণ্ড ফাঁসির সাহায্যে নয় বরং একটা বড় গাড়ির সাহায্যে দেওয়া হবে। আসলে এই সময়ে কোনো মানুষকে মৃত্যুদণ্ডের শাস্তি ঠিক এভাবেই দেওয়া হয়। চারপাশে হাজার হাজার মানুষ থাকে এবং তার মাঝে বড় চাকার গাড়ি আসামিকে পিষে মেরে ফেলে। আর এখানেও ঠিক তেমনটাই হয়। জোকে একটা ছোট গাড়ি দেওয়া হয় নিজেকে রক্ষা করার জন্য, এবং তার সামনে ধেয়ে আসে এক একটা দৈত্যাকার গাড়ি। আর এইসব কিছু লাইভ টিভিতে দেখানো হয়। বাড়িতে বসে ফিটো এবং রিটা এই সব কিছু টিভিতে দেখতে থাকে। সেখানে জো সে দৈত্যাকার গাড়ির তলায় পিষে যাওয়ার হাত থেকে নিজেকে বারবার বাঁচাতে থাকে। অন্যদিকে রিটা লক্ষ্য করে বাইরে একটা গাছে গোলাপ ফুল ফুটেছে, যেটা থেকে সে বুঝতে পারে জোর ধারণা একদম সঠিক ছিল। তার গাছে পানি দেওয়ার কারণেই এটা হয়েছে। তাই রিটা সঙ্গে সঙ্গে ফিটোকে নিয়ে সে জায়গায় যায় যেখানে চাষ করা হচ্ছিল, কারণ সে চায় এই সব কিছু প্রত্যেকটা মানুষ জানুক, যাতে করে প্রমাণিত হয় জো নির্দোষ এবং তার প্ল্যান একদম সঠিক ছিল। অন্যদিকে জো নিজেকে মৃত্যুর হাত থেকে বারবার বাঁচাতেই থাকে। আর এদিকে রিটা একজন ক্যামেরাম্যানকে কিছু টাকা ঘুষ দিয়ে সে চাষের জমিতে নিয়ে যায় এবং সেগুলো লাইভ টিভিতে টেলিকাস্ট করতে থাকে, যার ফলে জো চারপাশে থাকা প্রত্যেকটা মানুষ প্রথমবারের মতো জানতে পারে জো যা বলেছিল সবই সত্যি এবং সে সম্পূর্ণ নির্দোষ। এখন এই সবকিছু থেকে প্রেসিডেন্ট শেষ মুহূর্তে জোকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নেয় এবং তাকে ক্ষমা করে দেয়। এখন প্রত্যেকে খুব খুশিতে থাকে এবং এই খুশিতে তারা হোয়াইট হাউসের মধ্যে একটা পার্টির আয়োজন করে। আর এই পার্টিতে জো এবং রিটাও থাকে। সেখানে রিটা জোকে জানায় সে অতীতে ফিরে যেতে চায় না, কারণ এই ভবিষ্যৎ তার খুব পছন্দের। এই সব কিছু শুনে জো বেশ অবাক হয়ে যায়, কিন্তু সে তাকে বেশি জোর করে না এবং তাকে শেষবারের মতো গুড বাই জানায়। যখনই জো সেখান থেকে যাবে ঠিক করে, তখনই প্রেসিডেন্ট তাকে স্টেজে ডেকে পাঠায় আর তাকে এই শহরের নতুন ভাইস প্রেসিডেন্ট ঘোষণা করে দেয়। জো তাতে রাজি না হয়ে বলে, আমি বাড়ি ফিরে যেতে চাই। তখন সবাই তাকে বলে, সে না থাকলে এই দেশের ময়লার স্তূপ, যোগাযোগ থেকে শুরু করে সকল সমস্যার সমাধান কে করবে? আমাদের তোমাকে প্রয়োজন। এখন প্রত্যেকে জোর দিকে তাকিয়ে থাকে, শুধুমাত্র এই ভেবে যে কখন জো এই প্রস্তাবে হ্যাঁ বলবে আর 2505 সালে থেকে যাবে। জো অবশেষে তাদের রিকোয়েস্ট মেনে নেয় এবং এখানে থেকে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। বেশ কয়েকটা বছর কেটে যায় এবং জো এখন ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট হয়ে যায় আর ফিটো হয়ে যায় তার ভাইস প্রেসিডেন্ট। জো রিটাকে বিয়ে করে নেয় এবং তাদের 3 সন্তানের জন্ম হয়, যারা থাকে এ দুনিয়ার সবচাইতে স্মার্ট এবং বুদ্ধিমান বাচ্চা। আর এই মুভিটা এখানেই শেষ হয়। সবশেষে ধন্যবাদ আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন কোনো গল্পের সাথে। দেখতে থাকুন সিনেমা ক্র্যাফট।